হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভে। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমি ভালো আছি। দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো ইউরো বাংলার আজকের লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেক দিন এই চ্যানেলের লাইভে আসা হয় না, ভিডিও আপলোড করা হচ্ছে না নানা ব্যস্ততার কারণে। তো গতকালকে আমার ইউরোপ আপডেটে দীর্ঘ একটা লাইভ করেছি অনেকদিন পর, প্রায় 45 মিনিটের। চিন্তা করলাম আজকে ইউরো বাংলাতে একটু লাইভ করি, কারণ এখানে আমার ফলোয়ার সংখ্যা অনেক বেশি। ওইটাতে মানে এই চ্যানেলে 1/3, ওই চ্যানেলের তুলনায় 1/3 বেশি এটাতে। এখানে তো প্রায় লক্ষাধিক আপনারা আসেন আমার সাথে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই, কেমন আছেন? আখতারুজ্জামান খোকা, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছি ভাইজান, আল্লাহর রহমতে। আপনি কেমন আছেন? সাউন্ডে কোনো সমস্যা হচ্ছে কিনা জানাবেন কাইন্ডলি, সাউন্ড ক্লিয়ার কিনা। আমি তো এখন যেখানে যাই সেখানে লাইভে চলে আসবো ইনশাল্লাহ আপনাদের সামনে সব সময়। আব্দুর রশিদ লিখছেন, কেমন আছেন ভাই? রশিদ ফ্রম নরওয়ে। হ্যাঁ, রশিদ ভাই কেমন আছেন ভাইয়া? আপনাদের ফার্মের জন্য ওয়েট করছি, ইনশাল্লাহ দোয়া করবেন। এখনও পাইনি হাতে। সাউন্ড খুব সুন্দর, ক্লিয়ার সাউন্ড, ঠিক আছে ইনশাল্লাহ। ওকে ওকে, নো ভাই, সাউন্ডের কাজ কোনো সমস্যা না, আলহামদুলিল্লাহ। সাউন্ডের সমস্যা থাকে কেমন? অনেক দামি জিনিস ঢুকেছি না আপনাদের জন্য, অনেক দাম এগুলো। রুট, আমার মনে হয় মাইক্রোফোন জগতে আছে তো দামি, আমার জানা নেই আর কি, হয়তো আমার জানার সীমাবদ্ধতা থাকতে পারে। বাজেট কম তো, এই জন্য সীমাবদ্ধতা থাকতেই পারে, কিন্তু এটা আমার জন্য ওভার বাজেট। এই জন্য সাউন্ড ক্লিয়ার না হয়ে কোনো উপায় নেই। এটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, খুব ভালো। এখন থেকে আশা করছি আপনাদের সাউন্ডে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। না ভাই, ইনশাল্লাহ সাউন্ড কোয়ালিটি খুব ভালো আছে আলহামদুলিল্লাহ। লিথুনিয়ার কি খবর আছে এটা জানাবেন ভাই। লিথুনিয়ার কোনো কাজ করি না, বিগত 4 মাস আগে সম্ভবত আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম যে আমরা করি না কাজটা। হ্যাঁ, আর আজকে আমি একটা পোস্ট করেছি ফেসবুক পেজে, আপনারা দেখেছেন। আমার পার্সোনাল প্রোফাইলও সেটা আছে। আমি ফেসবুকে যেটা শেয়ার করি আসলে একসাথে আমাদের সবগুলো পেজে একসাথে আসে। অনেকে বলে ভাই আপনি একটা পোস্ট বারবার নানা পেজে কেন দিচ্ছেন একই জিনিস বারবার? তো এটা তাদেরকে থাকতে বলি ভাই, আমি ফেসবুক প্রোফাইল ইউজ করি তো, আইডি যেটা, তা আইডিতে যখন আপনি পোস্ট করবেন, পোস্ট করার সময় অপশন আসে আপনার এই পেজের আন্ডার, আইডির আন্ডারে যদি কোনো পেজ থাকে সেগুলোতে আপনি একসাথে করে ফেলতে পারেন। তো আমি ওইটাই করি যাতে সবগুলো পেজে এঙ্গেজ থাকে, নাহলে তো আমার বারবার সবগুলো পেজে ঢুকে ঢুকে এটা তো সম্ভব না। তো আমাদের কিন্তু আসলে এই পেজগুলোতে যখন কমেন্ট করে আমাদের সম্মানিত ভাইয়েরা, ক্লায়েন্টরা বা আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছে, আমরা প্রত্যেকটা ইয়ার খুব অ্যান্সার দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। এই জন্য আমাদের একটা টিম আছে যে সারাদিন আমাদের এই মেসেজ পড়ে এবং অ্যান্সার দেয়। যাই হোক, আপনারা যারা এখনও যুক্ত হননি, লাইভে যুক্ত হন। আমরা বেশ কিছুক্ষণ কথাবার্তা বলবো আপনাদের সাথে ইনশাল্লাহ, এবং আপনাদের যদি কোনো কোয়ারি থাকে, প্রশ্ন থাকে, করবেন ইনশাল্লাহ। কেমন আছেন ভাই? 4 মাস হলো ফর্মেট আসে নাই। হ্যাঁ, 4 মাস, 5 মাস, 7 মাস, 10 মাস, কারো তো জীবনেও আসে না। ভাইয়া জানতে চাই, ঢাকা অফিস কি কি বার? আমাদের অফিস হচ্ছে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, শুক্রবার ছাড়া সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে ইনশাল্লাহ। আর আমি চেষ্টা করি প্রতিদিনই থাকার, যেহেতু বাইরে এখন কাজ একটু বেশি থাকে, চাই ঘুরে ঘুরি কাজগুলো নিজের মতো করতে হয়। ভাই এক্সিবিটর অপারেটর হিসাবে কোন দেশে গেলে ভালো হয়? ক্রোয়েশিয়াতে, এটা কাজ আছে আমাদের। এক্সিবিটর, সরি ভাই, এক্সিবিটর কোনটা বলে আমি বুঝি নাই। আমাদের আছে হলো ড্রাইভিংয়ে যেটা, ফরক্লিফট, ফরক্লিফট ড্রাইভার, ভ্যাকো, আর ওই যে রাস্তা যে ঢালাই করে না, রোলার, এগুলো ড্রাইভার লাগবে। এছাড়া লরি, বড় বড় যে 22 চাকা 23 চাকার যে লরিগুলো আছে, লরি, হালকা গাড়ি, ভারী গাড়ি, সবগুলো মানে চালক লাগবে সোজা কথা, যাদের বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স আছে আর এবং ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স, দুইটাই যাদের আছে তারা অ্যাপ্লাই করতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে। তো লিথুনিয়ার জন্য যে ভাই প্রশ্ন করেছেন যে আপনারা লিথুনিয়ার কাজ করেন কিনা বা কোনো আপডেট আছে কিনা, আমি গত 4 মাস আগে লিথুনিয়ার কাজ বন্ধ করে দিয়েছি এবং সবার জ্ঞাতাতে বলেছি যে যেহেতু তাদের পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটেস্টেশন নিয়ে বহু ঝামেলার ব্যাপার, ইন্ডিয়া থেকে, এম্বাসি থেকে পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটেস্টেশনগুলো হয় না, ওদের ওই ইমিগ্রেশনে পাঠাইতে হয় লিথুনিয়াতে, সেখান থেকে কবে যাবে, কবে আসবে, কবে কি একটা অনিশ্চয়তা। এই জন্য আমি এগুলো বাদ দিয়েছি ভাই। ঠিক আছে।
হ্যাঁ, ভেহিকল ড্রাইভার হলে ঠিক আছে, ভেহিকল ড্রাইভারের আমাদের ডিমান্ড আছে ইনশাল্লাহ। ভাই বুলগেরিয়া নিয়ে আপডেট শুনতেছি। হ্যাঁ, বুলগেরিয়ার আপডেট আছে ইনশাল্লাহ, আসবে। আপনি কি ওই আক্তারুজ্জামান ভাই আমাদের যে পারমিট পাইছেন, যদি পেয়ে থাকেন, ওই 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 আক্তারুজ্জামান ভাই যদি হয়ে থাকেন, তাহলে আপনাদেরও গুড নিউজ আসছে ইনশাল্লাহ, আসতেছে। 4 জনের গতকাল গুড নিউজ চলে আসছে। ভাই ফাইল বাংলাদেশ থেকে দিলে ভালো হবে নাকি মধ্যপ্রাচ্য থেকে ভালো? ভাই মধ্যপ্রাচ্য থেকে বেটার। বাংলাদেশ থেকে আপনাকে নেপাল যেতে হয়, ইন্ডিয়া যেতে হয়। মধ্যপ্রাচ্য থেকে আপনি যেখান থেকে জমা দেবেন, যে দেশে আপনি যদি কী বলে সৌদি আরব থেকে দেন, দুবাই থেকে দেন, কাতার, বাহরাইন, কি বলে ওমান, আপনি যেই দেশ থেকে দেবেন ওই দেশ থেকে আমরা অ্যাপ্লাই করতে পারবো এবং ওইখানে আপনি জমা করতে পারবেন। এটা অনেক ভালো। ঠিক আছে আঙ্কেল, আমাদের পারমিটের কি হবে এখনও জানাবেন। বাসার একটু ওয়েট করেন ইনশাল্লাহ। হ্যাঁ, আশা করি ইনশাল্লাহ খুব দ্রুত আমরা গুড নিউজ দিতে পারবো। বহুত সময় দিচ্ছ ভাই, তুমি অনেক সময় দিচ্ছ তোমরা। ইনশাল্লাহ গুড নিউজ আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, একটু ওয়েট করেন ইনশাল্লাহ, আশা করছি খুব দ্রুতই গুড নিউজ দিতে পারবো ইনশাল্লাহ। আরেকটা কথা বলে রাখি তোমাদের বাসারদেরকে, বাসা, তুষার আলী, কুদ্দুস সহ তোমাদেরকে একটা কথা বলে রাখি, যে যে কোম্পানি থেকে আমাদের প্রতিনিয়ত ভালো ভালো বিষয় হচ্ছে, এখন প্রচুর বিষয় হচ্ছে, সেই কোম্পানিতে আমরা আবার করছি ইনশাল্লাহ। হ্যাঁ, তো সুতরাং ভিসার পসিবিলিটি, ভিসা পাওয়ার নিশ্চয়তা, এগুলোর যথেষ্ট আছে ইনশাল্লাহ, বাকি আল্লাহর রহমত। তো সেই হিসাবে ওই কোম্পানিতে পারমিট ওরা একটু পরে ইস্যু করতেছে, কারণ হচ্ছে আমাদের যেগুলো ভিসা হয়েছে মোটামুটি তো প্রায় 80-র কাছাকাছি বিষয় হয়েছে, এদেরকে আমরা ফ্লাইট দিব, দেওয়ার পরে তারা বাকি পারমিটগুলো আমাদেরকে দিবে। এখানে তোমাদের সাথে আরও অনেকে ওয়েট করছে, আমাদের ইমরান, রাসেল, তারপরে আমাদের আশরাফুল আছে, আরও অনেকেই আছে, ওই যে আমাদের আছে কী বলে, আরও অনেকেই আছে আমাদের এখানে, যাদের নাম এখন আমার স্মরণে আসতেছে না, অনেকেই আছে ইনশাল্লাহ। তো একসাথে ইনশাল্লাহ আমরা এগুলো ক্লিয়ার করে ফেলবো ইনশাল্লাহ। ঠিক আছে, একটু ওয়েট করে, বহু সময় দিচ্ছে, আর একটু সময় দাও ভাই। বর্তমানে পুলিশের হিসেব কীরকম হচ্ছে নেপাল থেকে? ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ। আজকে দুর্ভাগ্যবশত এই মানে দুঃসংবাদটা দিতেই হচ্ছে আমাকে, যেহেতু আমি সুসংবাদ দুঃসংবাদ দুইটিয়ে দিই। আপনারা জানেন যে আমার কাছে আসলে কোনো গোপনীয়তা বলতে কিছু নেই। আমি আমার ব্যবসায়িক যে ব্যাপার স্যাপার আছে, আমি সবগুলো পাবলিকের সামনে খোলামেলা কথা বলি। অনেকে হয়তো আমাকে আগে জিজ্ঞেস করতেন যে ভাই আপনার খালি ভিসার দিচ্ছেন, আপনি তো যেগুলো রিভিউ আছে তাদের কোনো খবর দিচ্ছেন না। তাদের ক্ষেত্রে আমি আগেও আমার প্রত্যেক ভিডিওতে দিয়ে দিয়েছি। প্রথমত আমাদের 6টা রিজেক্ট হয়েছে, তারপরে একটা রিজেক্ট হয়েছে, আর আজকে আজকে আমাদের আশিক আশিক আজকে নেপাল থেকে রিজেক্ট হয়ে গেছে দুর্ভাগ্যবশত, 8 নাম্বার। ঠিক আছে, যে কোম্পানিতে গতকালকে আমাদের মাহফুজুর রহমান ভূঁইয়া, কুমিল্লার দেবিদ্বারের মাহফুজুর রহমান ভূঁইয়া ভিসা পেয়েছে, সে আজকে রিজেক্ট হয়ে গেছে। তো এটা খুবই দুর্ভাগ্যজনক, এটাতে আমরা খুবই ব্যথিত হয়েছি এবং তাকে সান্ত্বনা দেওয়ার আসলে কোনো রকম ভাষা আমার নাই, কারণ এতদিন থাকছে, এতগুলো টাকা নষ্ট হয়েছে, বেলা শেষে রেজাল্ট আসলে জিরো। তো এটা আসলে খুবই দুঃখজনক, কষ্টদায়ক। তো এছাড়া আসলে ধৈর্য ধরা ছাড়া আর আল্লাহর কাছে সাহায্য চাওয়া ছাড়া এবং সবর করা ছাড়া আমি দেখি না যে এটার আসলে কোনো ব্যাখ্যা নেই আসলে। ওরা 8 নম্বর বলছে। ঠিক আছে, ওইটা আর কি। তো আজকে আমাদের এটা হয়ে গেল, আমাদের আশিক রিজেক্ট হয়ে গেল নেপাল থেকে। এটা খুবই দুঃখজনক, আমরা কষ্ট পেয়েছি। আশিকের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ পাক যাতে তাকে সবর করার তৌফিক দেয় এবং তার জন্য হয়তো এখনই অন্য কোনো দেশে, বিশেষ করে ক্রোয়েশিয়াতে এখন আর অ্যাপ্লাই করা যাচ্ছে না, কারণ যে পারমিটটা আছে এটা অ্যাক্টিভ আছে, এটা করা ছাড়া নতুন করে অ্যাপ্লাই করা যাবে না। তো ও আসুক, দেশে আসলে ওকে পরবর্তী কী হবে না হবে সেই ব্যাপারেও আমরা ইনশাল্লাহ আপডেট দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ওইটা হয়তো বা পার্সোনালি হবে, এগুলো আপনাদের সামনে আসবে না, কিন্তু রিজেক্ট হয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য, আল্লাহ যাতে ওকে ধৈর্য ধরার তৌফিক দেয়। ভাই ক্রোয়েশিয়া ভেহিকল অপারেটর হিসেবে যেতে সর্বোচ্চ কত মাস সময় লাগবে এবং কত টাকা লাগবে? সময়টা একই ভাই, 1 বছরের নিচে এখন ক্রোয়েশিয়ার ফাইল নিয়ে কোনো লাভ নেই, কাজ হচ্ছে না ঠিকঠাক মতো, দ্রুত কাজ হচ্ছে না। হ্যাঁ, কারণ হচ্ছে আপনারা হয়তো গত কয়েকদিন একটা বিষয় লক্ষ্য করেছেন যে অনেকেই আছে যারা প্রচুর সময় নিয়ে বসে আছে, নেপাল ইন্ডিয়াতে 3 মাস, 3.5 মাস, 4 মাস হয়ে গেছে, তাদের পাসপোর্ট এখনও ডেলিভারি দিচ্ছে না, অথচ 40 দিন, 35 দিন, 45 দিনের ভিতরে মানুষ পাসপোর্ট পেয়ে যাচ্ছে। তো এইটা আসলে অ্যাম্বাসিওয়ালারা কি মেয়াদ উত্তীর্ণ গাঁজা খায় নাকি কি করে, এটা আসলে বোধগম্য না আমাদের। তো এই পরিপ্রেক্ষিতে বলতে পারি যে আসলে যে এখন চাইলেই যে যখন তখন আপনি ডেলিভারি নিতে পারবেন এরকম কিছু না। তো সুতরাং এইভাবে সুনির্দিষ্ট কোনো সময় দেওয়া যাচ্ছে না যে এতদিনের মধ্যে আপনার পাবেন। অনেকে আমাকে ভুল বুঝেন যে ভাই এম্বাসিতে জমা দেওয়ার পরে হয়তো বা আপনার হাতে অনেক পাওয়ার থাকে, আপনি চাইলে পাসপোর্টটা আগে আগে বের করে নিয়ে আসতে পারেন, কিংবা কোম্পানি যদি চাপ দেয় তাহলে হয়তো বের করে নিয়ে আসতে। এই ধরনের ভুল ধারণা অনেকের মধ্যে কাজ করে, তাই আমাকে ফাইল জমা দেওয়ার পর অনেকে ফোন করে যে ভাই দেখেন না আমাদেরটা কী অবস্থা আছে। তাদের ক্ষেত্রে বলি অ্যাম্বাসিতে জমা হওয়ার পরে কোনো দালালের
দালালি বললাম, কোনো দালালের কোনো হাত থাকে না, কেউ কিছু করতে পারবে না, এম্বাসির ইখতিয়ার, ঠিক আছে। শুধু কোম্পানির থ্রুতে যেটা করতে পারে তারা ওইখানে মেল চালাচালি করতে পারে, ফোন দিতে পারে, যোগাযোগ করতে পারে যদি তাদের ভালো লাইন থাকে। আপনারা হয়তো বা জানেন ক্রোয়েশিয়া এম্বাসির যতগুলো নাম্বার আছে, ক্রোয়েশিয়া এম্বাসির যতগুলো নাম্বার আছে, মেইল আছে, আপনি ফোন দিবেন সারাদিন দিবেন, রিসিভ করবে না। আপনি মেইল দিবেন, তারা কোনো রেসপন্স করবে না। তো সুতরাং ফোন দিলেই কি না দিলেই কি, এটা হলো বিষয়। আর যখন তারা তাদের ইখতিয়ার হয়, তাদের মর্জি হয়, তখন তারা কি করে, যে কোম্পানি তার পাশে যে থানা থাকে, সংশ্লিষ্ট থানা, পুলিশ স্টেশন, সেখানে তারা কল করে যে এইগুলো আমাদের কাছে আসছে, অ্যাম্বাসিতে জমা হয়েছে, তুমি কোম্পানির সাথে যোগাযোগ করে দেখো যে তাদের এই লোক লাগবে কিনা এবং তাদের কোম্পানির কী অবস্থা না অবস্থা এগুলো তারা খোঁজখবর নেয়। তখন হচ্ছে কোম্পানিকে যখন নক করে, কোম্পানি গিয়ে তখন তাদেরকে তালিকা দিয়ে দেয় এই যে আমার এগুলো আছে, সাথে ওরা একটা কনফার্মেশন লেটার দেয় এবং গ্যারান্টি লেটার যেটা এরকম একটা দিয়ে দেয় যে এই লোকগুলোর দায়িত্ব আমার এখানে আনা, এদের জবের ব্যবস্থা করে দেওয়া এবং এদেরকে এখানে অ্যাকোমোডেশন প্রোভাইড করা, সব কিছু আমার দায়িত্ব। তার প্রেক্ষিতে ওরা আলহামদুলিল্লাহ ভিসা অ্যাপ্রুভাল করে দেয়। তারপরও আমি কিছু কিছু দেখতে পাচ্ছি যে, যেমন আমাদের এই জুকিস্টান কোম্পানিতে এতগুলো বিষয় হওয়ার পরে ফাঁকে দিয়ে আসিফ নামে একজন রিজেক্ট হয়ে গেল, আর আজকে আমাদের আশিক রিজেক্ট হয়ে গেল 8 নম্বর। সন্দেহজনক, ওদের পেপারস কোনো রকমের কোনো গাফলতি নেই, কোনো ঘাটতি নেই, সবই এক, কিন্তু কী হয়ে গেলে বুঝি না। তো এই ধরনের কিছু পাগলামি মাঝে মাঝে আসে যেগুলো খুবই অনভিপ্রেত, দুঃখজনক আমার কাছে মনে হচ্ছে। তো যারা আসলে এগুলো শিকার হচ্ছেন, এটা আমাদের জন্য অনেক বেশি পীড়াদায়ক, কারণ আমাদের আসলে কোনো জবাব দেওয়ার থাকে না। যে যদি বলে যাবে আমারটা কেন হইলো না, আসলে কোনো জবাব আছে বলেন? যদি বলতো যে 2 নম্বর অর্থাৎ আপনার ফ্যাক পারমিট আছে, তাহলে বলতে পারতাম যে তোমার পারমিটটা ফ্যাক, কিন্তু সব কিছু ওকে আছে, এটার কী জবাব থাকে? এটা খুবই অনভিপ্রেত এবং খুব দুঃখজনক। আমি বলবো যে এটা অ্যাম্বাসিওয়ালার খামখেয়ালিপনা হইতে পারে, কিংবা কি বলবো, মানে আমার মন চাইলে না আমি দিলাম না, এরকম একটা আর কি ব্যাপার। ঠিক আছে, তো এসব ব্যাপারে যারা ভুক্তভোগী তাদের মনোকষ্টের কি অবস্থা এটা তো আমরা বুঝি। দোয়া করুন সবাই তাদের জন্য। আঙ্কেল নেপালে যাইতে এয়ারপোর্টে আটকে দিতেছে, এইটা কিছু বলেন? হ্যাঁ, এইটা তো আমি দেখতে পাচ্ছি। আসলে বলো যে নেপাল হচ্ছে বাংলাদেশি যারা যাবে তাদের জন্য অনারাইভাল ভিসা। তুমি নেপাল যাবা, বাংলাদেশের পাসপোর্টধারী, তোমাকে শুধু টিকিট কাটতে হবে, নেপালের আপ ডাউন টিকিট কাটে তোমাকে এয়ারপোর্ট গেলে, যেহেতু অনারাইভাল বিষয় আটকানোর কোনো ইখতিয়ার নাই, ওরা দিয়ে দিবে, ছেড়ে দিবে। কিন্তু বাংলাদেশ এমন এক অদ্ভুত দেশ যেটা আসলে কোনো ব্যাখ্যা নেই, ওরা এখানে আটকে দেয়। ইমিগ্রেশন অফিসাররা তাদের সর্বোচ্চ পাওয়ারটা তারা দেখায় যে এখানে তাদেরকে স্যার বলতে হবে। আমার এক ভাই আজকে আমার পোস্টে কমেন্ট করছে যে ভাই ওরা তো আটকে দিবেই, কারণ যদি এই লোকগুলো চলে যায়, ইউরোপের ভিসা পায়, ইউরোপে যায়, তাদের জীবন মান উন্নত হবে, তারা পারিবারিকভাবে উন্নত উন্নত হবে, তাদের অর্থকরী আয় রোজগার করবে, তাহলে তাদেরকে কে সার করবে এখানে? এরকম একটা অবস্থা আর কি। তো আসলে বাংলাদেশদের মন মানসিকতা বুঝতে খুবই দায়। আমার মনে হয় যে পৃথিবীর মানচিত্রে এরকম কোনো অদ্ভুত দেশ নাই এবং এমন নিকৃষ্ট মন মানসিকতার মানুষ নাই যারা তাদের নাগরিকদেরকে এত কষ্ট দেয়। এটা খুবই দুঃখজনক এবং এগুলো দেখার মতো কেউ নেই। যেখানে ভিসাই লাগে না, অনারেবল ভিসা, টিকিট নিয়ে গেলে আপনাকে দিতে বাধ্য, সেই জায়গায় আপনাকে আটকে দেয়। বুঝতে পারেন কত বড় বাটফারি এগুলো? তো এগুলোর ব্যাখ্যা কে দিবে? ঠিক আছে, আমি মনে করি যে এগুলোর জন্য প্রতিবাদ করা ছাড়া কোনো উপায় নেই। আর এই প্রতিবাদ যে এরকম আমার মতো ভিডিওতে ফেসবুকে পোস্ট করে এগুলো হবে না, একদম সরাসরি দাঁড়াইতে হবে ওদের বিরুদ্ধে, যে এসব বাটপারি আপনারা কোথায় পেয়েছেন। আমি এক অফিসারকে জিজ্ঞেস করলাম যে আপনারা যে লোকদেরকে নেপাল যেতে আটকে দিচ্ছেন, আবার আপনারা দেখতে দেখতে চান যে পাসপোর্টে ভিসা আছে কিনা। যদি আপনি নেপালে যাইতে না দেন, তাহলে এই লোকটার পাসপোর্টের জীবনে ভিসা লাগবে? কোনোদিন সিল পড়বে? পড়বে না তো। তো এইসব বাটপারি আপনারা কেন বলেন? বলে যে ভাই নেপাল গিয়ে তো আমাদের লোকজনরা আটকে রাখে, টাকা আদায় করে, দালালরা এনে সেনে, এইগুলো কথা বলে ওরা। ঠিক আছে, হয়তো বা এরকম কোনো একদিন কিছু একটা ঘটছে, তার প্রেক্ষিতে এখন আমাদের এই ছেলেপেলেরা যাচ্ছে। অনেকে তো স্পেশাল যে ভিআইপি ডেটগুলো আছে এত টাকা দিয়ে নেয়, 50,000 70,000 টাকা দিয়ে ডেট নেয়, তারপরে তাদেরকে আটকে দেয়। তাইলে তার ডেটটাও গেল, তার পারমিটের মেয়াদ একদম শেষ পর্যায়ে। এই যে সে ক্ষতিগ্রস্ত হলো, কতভাবে ক্ষতিগ্রস্ত হইলো, তার টিকিট, তার ডেট, ঠিক আছে, তার টিকিট, তার ডেট, তার ইন্স্যুরেন্স, তার অ্যাম্বাসি, সব কিছু মিলেছে বিশাল বড় ক্ষতিগ্রস্ত হলো। পাশাপাশি তার পারমিটও শেষ হয়ে গেল। তো এই যে খামখেয়ালিপনা, এগুলোর আসলে কোনো ব্যাখ্যা হয় না। এগুলো আসলে কি আমি বুঝি না। আবার রেমিটেন্সের জন্য বসে থাকে যে সর্বোচ্চ রেমিটেন্স দেন, দেশে উন্নয়ন করি আমরা, রেমিটেন্স দেন। উন্নয়ন হচ্ছে এরকম যে এরপর আটকে রাখবে। ঠিক আছে, এরপরে দেখেন আর কত ভোগান্তি, এটা তো করেই। তারপরে আবার আপনি যখন ম্যান পাওয়ার করতে যাবেন তখন কত কাহিনী। আচ্ছা, ক্রোয়েশিয়ার জন্য আপনাকে 1 লক্ষ টাকা আপনার অ্যাকাউন্টে এফডিআর করে ওদের কাছে রসিদ দিতে হবে কেন? এটা কি ফায়দা আমার বুঝান, এটা কি ফায়দা? এই টাকার কোনো অংশ কি বিএমইটি পায় বা সরকারের ফান্ডে কি টাকার কিছু যায়? তাহলে তারা কেন এগুলো করছে? এগুলো আসলে খামখেয়ালিপনা। আমি বলবো কি যে এগুলো আসলে কোনো ব্যাখ্যা নেই, সোজা কথা, মনে চাইছে করতেছে। ঠিক আছে,
তো এগুলো যদি আমার কাছে সমাধান চান, আমি বলবো যে প্রতিবাদী হতে হবে, ওই ফিজিক্যালি প্রতিবাদ যেটা বলে একদম সশরীরে গিয়ে তাদের কাছে হয়তো দরখাস্ত দিয়ে হোক, প্রতিবাদ করে হোক, নারায় তকবির বলে হোক, যেভাবে হোক প্রতিবাদ করতে হবে এবং এইগুলো তাদের কানে দিতে হবে। কারণ যারা এখন আবার ওই দিকে কথা বলতে হচ্ছে, যারা আসলে এই দেশের রক্ষাকর্তা, যারা ত্রাণকর্তা, যারা দেশ চালাইতেছে, তারা তো এইসব দিকে দেখার সময় নেই আসলে, ঠিক আছে? কারণ দেশ তো চলতেছে, তাই না? অনেক বছর ধরে দেশ চলতেছে, চালাইতেছে, তো ওদের এগুলো দেখার আসলে সময় নেই, ঠিক আছে? হয়তো আমার কথাটা আপনাদের অন্যভাবে নেবেন যে হয়তো বেটা কি আবার সরকারের বিরুদ্ধে কথা বলে কিনা, না, ওইরকম দুঃসাহস আমার নাই, এরকম দুঃসাহস আমার নাই। আমি বলতেছি আর কি একজন নাগরিক হিসেবে, আমি তো এই দেশের পাসপোর্টধারী, আমি তো এই দেশের এনআইডি কার্ড আছে আমার, তাই না? আমি তো এই দেশের নাগরিক। তো এই নাগরিক হিসাবে তো আমার একটু বলার অধিকার আছে, যেটা আমি, যদিও অধিকার আছে ওইটুকু বলা সম্ভব না, ইম্পসিবল, নিয়ে যাবে যতটুক সম্ভব আর কি বলার চেষ্টা করি যে আসলে এগুলো দেখা উচিত তাদের। এই যে ধরেন আমার প্রবাসী কল্যাণ মন্ত্রী আছে, আমাদের তো পররাষ্ট্রমন্ত্রী আছে, এগুলো যদি তারা না দেখে তাহলে আমাদের নাগরিকদেরকে সুযোগ সুবিধা তারা কেমনে দিবে? এয়ারপোর্টে হয়রানি, ম্যান পাওয়ারে হয়রানি, আপনি বিদেশ যাইতে দিবেন না, ইন্ডিয়া যেতে দিবেন না, ইন্ডিয়ার ভিসা পাওয়া যায় না, নেপাল যাইতে হলে ভিসা নেই। তো এই যে কাহিনী, এই যে ইতিহাস, এগুলো আসলে কোনো, কী বলবো আর। এরপর আপনি ওই দেশ থেকে আসবেন, অনেক বছর কষ্ট মষ্ট গেলেন, 3-4 বছর থাকলেন, আসার সময় আপনি পরিবারের জন্য দামি দামি গিফট নিয়ে আসলেন, স্বর্ণ অলংকার নিয়ে আসলেন, এয়ারপোর্টে কেটে তারা এগুলো নিয়ে যায়। তো এগুলো কী বলার আছে? এইসব ঘটনা তো আর একদিন না, বারবার ঘটতেছে, বারবার ঘটতেছে। তারপরে কিন্তু আমরা কী করি, ওই যে ফেসবুকে একটা স্ট্যাটাস দিই, আমরা ইউটিউবের সে একটা ভিডিও করি যে এটা ঠিক না, এগুলা প্রতিবাদ করা উচিত। প্রতিবাদ করবে কি? এক রাজা বলছিল আর কি তার প্রজাদেরকে, এক রাজা বলছিল তার প্রজাদেরকে যে তোমরা সবাই মিলে এই যে পুকুরটা দেখছো, এটা দুধ দিয়ে ভরে ফেললো আজকে রাতে, কালকে সকালে যাতে আমি ঘুম থেকে উঠে দেখি এই 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 দিঘি বা পুকুরটা দুধে ভরে গেছে। তো তার যত প্রজা ছিল তারা সবাই মনে মনে চিন্তা করলো যে ঠিক আছে, সবাই তো যাবে, আমি যাব না, আমি একজনের এক এক বালতি দুধ না দিলে কী যায় আসে। এই চিন্তাটা আসলে কাকতালীয়ভাবে সবাই করে ফেলছে, যার ফলে কি হলো, সকালে রাজা যায় দেখে যে এক ফোঁটা দুধও নেই। কারণ সবাই এই চিন্তা করছে যে আমি যাব না, অন্যরা যাবে, আমি একা না গেলে কী হয়, অন্যরা তো যাচ্ছে। তা আমাদের হলে এই অবস্থা, আমরা প্রতিবাদ করে আসেন, প্রতিবাদ করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, ঘরে বসে বসে দেখেন না এখন সংবাদ সম্মেলন হচ্ছে, ভিডিও লাইভ করছে এসে, এখন হচ্ছে এই আন্দোলন সংগ্রাম এরকম হয়ে গেছে, যার কারণে দেখা যায় আর কোনো কিছু তো হয় না, চল যেভাবে চলছে চলে, অটো চলছে আর কি। তো এগুলোর ব্যাপারে আসলে আমাদেরকে সোচ্চার হতে হবে। একটা গ্রুপে, একটা ফেসবুকে পোস্ট করে এগুলো কোনো সমাধান আসবে না ইনশাল্লাহ। কারণ এগুলো যারা দেখে তাদের কানে যদি এগুলো না দেয়া যায় এবং তারা যদি এগুলো তাদের চোখের সামনে তুলে ধরে না যায়, তাহলে কিন্তু তারা এগুলো নিয়ে মাথা কামানোর সময় নেই। আপনি দেখেন বাংলাদেশে যদি একটা বিএফএস গ্লোবালের ইয়ে থাকতো, যারা ক্রোয়েশিয়ার ফাইল প্রসেস করে, যারা যারা লিথুনিয়া বা পোল্যান্ড, পর্তুগাল, অন্যান্য দেশ যেগুলো আছে সেগুলোর ফাইল যদি তারা প্রসেস করতে এখানে, সেক্ষেত্রে মানুষের কত উপকার হতো আপনারা চিন্তা করেন। তাদেরকে ইন্ডিয়া যাওয়া লাগতো না, ইন্ডিয়ার একটা ফালতু ভিসার জন্য আপনাকে 40-50 হাজার টাকা খরচ করতে হতো না। চিন্তা করেন ইন্ডিয়ার মতো একটা দেশ, যেই দেশে গেলে প্রস্রাবের গন্ধ করে, এত পরিমাণ নিকৃষ্ট নোংরা, কিছু অংশ হয়তো বা উন্নত আছে, কিন্তু তাদের এই অবস্থা দেখেন, মদের গন্ধ, প্রস্রাবের গন্ধ, আর এত যানজট, গরম, ওইখানে আপনি যাবেন, সেই দেশে ভিসার জন্য আপনাকে 40-50 হাজার টাকা দিতে হবে এবং আপনাকে ভিসা রিজেক্ট করে দেয়। কত বড় দুঃসাহস! এরা আমার প্রতিবেশী, এরা আমার ভাই, আমাদের বন্ধু, আমাদের বেড়াদার, কিন্তু দেখছেন কীভাবে আমাদেরকে ট্রিট করে, মানুষ হিসেবেই গণ্য করে না। তো আমাদের এই সার্ভিসগুলো যদি আমাদের এই দেশে থাকতো, যারা আমাদেরকে চালায়, আমাদের দেশ চালায়, তারা যদি ভাবতো যে আমাদের নাগরিকদেরকে আমরা এই অপমানের মধ্যে রাখবো না। আপনি কি চিন্তা করেন, মাসে যদি আমাদের 1000 লোক যায় ইন্ডিয়া কিংবা নেপালে, আপনি চিন্তা করেন এই লোকটা 4 মাস থাকা, ওই দেশে খাওয়া, যাতায়াত, চিকিৎসা, তার সকল খরচ আপনি হিসাব করেন যে একটার পিছনে যদি একজনের এগেনস্টে যদি 2 লাখ 2.5 লাখ টাকা খরচ হয়, তাহলে কত টাকা খরচ হয়। এই যে আমাদের দেশের টাকাগুলো ওদের দেশে চলে যাচ্ছে, আর এই ভিসা পারপাস তারা এত টাকা নিচ্ছে, তারপর দেখেন রিজেক্ট করে দিচ্ছে। এই হয়রানিগুলো কিন্তু আমাদের বন্ধ হয়ে যেত, ঠিক আছে, যদি তারা মনে করতো যে আমাদের নাগরিকদেরকে, মানে আমাদেরকে যদি তারা মানুষ হিসেবে গণ্য করতো, তাহলে আমাদের জন্য অন্তত কিছু অপরচুনিটি তৈরি করে রাখতো। তো এটা কিন্তু হচ্ছে না। তো যাই হোক, অনেক ভাবাবেগের কথা বলে ফেললাম, কেউ এগুলো পলিটিক্যালি নেবেন না, আমার কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই ভাই। আমি একজন কামলা হিসাবে যেটা ফিল করি আর কি, যে আমাদের ভাইয়েরা যে কষ্টগুলো করে, কামলা হিসাবে যেগুলো ফিল করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই যে সমস্যাগুলো, যে এয়ারপোর্টে আটকে দেয়, নেপালের মতো একটা দেশ যেখানে যাওয়ার জন্য ভিসাই লাগে না, অনারেবল, সেখানে আটকে দেয়, তাহলে আপনারা কী করা আছে?
ঠিক আছে, দেখেন এইভাবে করতে করতে কিন্তু বাংলাদেশিদের জন্য অনেক সমস্যা হয়ে গেছে। আপনার আগে ইন্দোনেশিয়াতে আপনি ভিসা ছাড়া যেতে পারতেন, টিকিট করে চলে যাবেন, কিন্তু এখন ইন্দোনেশিয়া ভিসা ছাড়া যাওয়া যাবে না, ওরা বাদ দিয়ে দিচ্ছে। শ্রীলঙ্কার মতো একটা দেশ, যে দেশটাকে আপনারা দেখেছেন কয়দিন আগেও, কী অবস্থা গেছে এদের, মন্ত্রীদেরকে রাস্তার পিটাইতেছে, পানিতে হলে চুবাইতেছে, ডুবাইতেছে, পিটাইতেছে, নাঙ্গা করে রাস্তায় দৌড়াইতেছে। সেই দেশে আপনি আগে অনারেবল যেতে পারতেন, আর এখন ভিসা ছাড়া যাওয়া যাবে না। বুঝতে পারছেন কী অবস্থা? তো কী যে হবে আমরা জানি না। হয়তো বা এই কারণেই আমাদের ভবিষ্যৎ নিয়ে আমরা অনেক বেশি শঙ্কার মধ্যে আছি, আশঙ্কার মধ্যে আছি, টেনশনের মধ্যে আছি, বিধায় আমরা সবাই দেশ ছেড়ে ইউরোপে পাড়ি দেওয়ার জন্য মরিয়া হয়ে গেছে। তো অনেকে তো আবার এই লাইনে যখন ব্যর্থ হয়, একবার দুইবার রিজেক্ট হয়ে যায় বা সময় বেশি লেগে যায়, তখন কিন্তু তারা হতাশ হয়ে ওই যে নৌকা পথে বেছে নেয়। তা আমি সবার জ্ঞাতার্থে বলবো, ভাই এটা কখনোই করবেন না, সময় লাগুক, জীবনটা তো থাকুক, তাই না? আপনি যদি মরেই গেলেন তাহলে আপনার এই জীবন কী ফায়দা হইলো? এই জন্য আপনারা বৈধভাবে বিদেশ যাওয়ার চেষ্টা করবেন, বৈধভাবে। সময় লাগবে, তাতে কিছু যায় আসে না, কিন্তু জীবনটা আপনার ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া ঠিক হবে না। এক পাগল তো মানে 100 বার মেসেজ দিচ্ছে, সিএসবি আবিদ ভাই, আমি লিথুনিয়ার জন্য ফাইল জমা দিয়েছি প্রায় 7 মাস। আমার মনে হয় এটা 100 বার লাগছে সে, আমি বারবার দেখছি সে আসতেছে এটা বারবার। মানে সে মনে করছে যে আমি কানা, এগুলো দেখি না, একটা কথা বলছি এটা আসছে, এটা আমি উত্তর দেবো, কিন্তু এও দিয়ে যাচ্ছে বারবার। ঠিক আছে, আমি আপনাকে প্রথমে ভিডিও শুরুতে বলে দিচ্ছি যে ভাই, এই লিথুনিয়া নিয়ে আমরা কাজ করি না, লিথুনিয়ার সম্পর্কে কিছু প্রশ্ন করবেন না, লিথুনিয়ার কাজ করি না আমরা, ঠিক আছে? আর লিথুনিয়ার কাজ এখন হয় না তেমন একটা, খুবই প্যারেশানি কাজ এগুলো। আপনার পুলিশের কাছে একটা সেশন করতে হয়, লিথুনিয়া থেকে করে নিয়ে আসতে হয়, তাহলে এগুলো কি? আল হক, তোমার খুব মিস করি ভাই, কেমন আছো? তো লিথুনিয়া নিয়ে আমরা কাজ করি না, ঠিক আছে? আমি 4 মাস আগে ভিডিও দিয়ে ঘোষণা দিয়ে দিয়েছি যে আমরা লিথুনিয়া নিয়ে কাজ করি না, লিথুনিয়া সম্পর্কে আমাদের কোনো নলেজ নেই আপাতত। যে দেশ নিয়ে কাজই করি না, এই দেশ নিয়ে কথা বলে লাভ আছে? আপনি দেখেন তো বাংলাদেশে কয়জন এখন লিথুনিয়ার বিষয় পাচ্ছে? আন্দাজে খালি এই দেশ ওই দেশের বড় বড় দেশ এগুলো হবে, যেগুলো বিষয় হয় ওগুলো নিয়ে থাকেন। এত বড় বড় দেশে চিন্তা করে লাভ আছে? লিথুনিয়া যাবেন, 2000 ইউরো বেতন পাবেন, এই আশা যে একবারে যে তাড়াতাড়ি বড় লোক হইবেন? ঠিক আছে, এতে যে আপনার মূল্যবান সময় নষ্ট হবে। আমাদের জানেন কত ক্লায়েন্ট ছিল লিথুনিয়ার, আমরা সবগুলো বাদ দিয়ে দিছি, বাদ দিয়ে তাদেরকে ক্রোয়েশিয়ার দিকে ঘুরিয়ে নিয়ে আসছি। ক্রোয়েশিয়া এখনও পারমিট পাচ্ছি না, প্রায় 4 মাস হয়ে গেলে আমরা এখনও কোনো পারমিট পাচ্ছি না। এগুলো নিয়ে আমরা খুব শঙ্কার মধ্যে আছি, আশঙ্কার মধ্যে আছি, টেনশনে আছি, দুশ্চিন্তায় আছি যে কবে তাদের পারমিটগুলো আমরা হাতে পাবো এবং তাদেরকে কবে ইন্ডিয়া কিংবা নেপাল আমরা পাঠাইতে পারবো ভিসার জন্য। ঠিক আছে, তো দোয়া করবেন সবাই। আর এইসব দেশের আমার বলে পোল্যান্ডের কী অবস্থা, ভাই এগুলো তো রেশিও খুবই মারাত্মক খারাপ। আপনি যদি বলেন পর্তুগালের কী অবস্থা, পর্তুগালের বিষয় দেখছেন কি হয়, এরকম বুড়ি বিষয়। তো এগুলো একটু মাথা খাটাইবেন আপনারা, ঠিক আছে? এসব দেশের বিষয় এখন সহসা হয় না, এগুলো খুব রিফিউজ হয় পারমিট, আসলে এগুলো ডেট পাওয়া যায় না, ডেট পাইলেও ভিসা হয় না, অনেকগুলো টাকা নষ্ট হবে আপনার খামাখা। আপনারা তো অনেকে ভাবেন যে ভাই ক্রোয়েশিয়া গেলে তো আমি পাসপোর্ট পাবো না তাড়াতাড়ি, যদি আমি একবার পর্তুগাল যেতে পারি তাহলে আমি খুব দ্রুত টিআর পেয়ে যাবো, পিআর পেয়ে যাবো, তাড়াতাড়ি পাসপোর্টদারি হয়ে যাবে, এই আশা করেন না? এই আশা করে আপনারা মূলত ঠকতেছেন, টাকা নষ্ট করছেন এবং পরিশেষে আপনারা হতাশ। ঠিক আছে, আমাকে কিছু কিছু মানুষ বলে ভাই ডেনমার্কের বিষয় হয়, সুইডেনের বিষয় হয়। আর ভাই এত সোজা, ডেনমার্ক কি ফকিনি দেশ? ওদের দেশের ল জানেন আপনি? আন্দাজে খালি আপনি বললেন যে কী যোগ্যতা আছে আপনি ডেনমার্কে যাবেন, কী কাজ করবেন আপনি ওইখানে গিয়ে? এই ধরনের কাজ আসলে এক দেশ থেকে হয় না। তো সুতরাং এইসব ব্যাপারে একটু থাকবেন আপনারা। যারা যেই দেশগুলোতে শ্রমবাজার সস্তা, আবারও শোনেন, যেই দেশগুলোতে শ্রমবাজার খুবই সস্তা, অল্প টাকায় শ্রমিক পাওয়া যায় এবং আবাসন কর্মচারীদের রাখার জন্য যে আবাসন সেটা খুব সস্তা হয়, ফুড ট্রান্সপোর্টেশন সস্তা হয়, সেই সব দেশে বড় বড় দেশের লোকেরা এসে, কোম্পানিগুলো এসে কোম্পানি করে এইসব দেশে তারা প্রজেক্ট সাজায়। এখন আপনি চিন্তা করেন যে জার্মানি যাবেন আপনি, জার্মানিতে একটা শ্রমিকের সর্বনিম্ন বেসিক হয় আপনার 2000 থেকে 2500 ইউরো, 3000-এর মতো, প্রায় 3000 ইউরো একজন শ্রমিক। 3000 মানে বাংলাদেশি কত, 4 লাখের কাছাকাছি। আর সেই একই শ্রম আপনি কিনতে পারেন হচ্ছে সার্বিয়াতে, কনস্ট্রাকশন একজন ওয়ার্কার, সার্বিয়াতে এটার বেসিক হচ্ছে আপনার 300 থেকে 350 ইউরো। ক্রোয়েশিয়াতে আসলে এটা 800 850 ইউরো, রোমানিয়াতে 500-600 ইউরো, বুলগেরিয়াতে সেটা হয়তো 400-450 ইউরো। তো এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। এই বড় বড় দেশগুলোতে আপনাকে কেন নিবে তারা? তাদের দেশেতে যে ফ্যাক্টরিগুলো আছে এগুলো তারা দুর্বল দেশগুলোতে নিয়ে আসে, আইনে এখানে তারা ফ্যাক্টরি করে, আর বাংলাদেশ থেকে, নেপাল থেকে, ইন্ডিয়া থেকে লোকজন নিয়ে তাদেরকে এখানে খাটায়।
ঠিক আছে? যদি আপনার এই কাজগুলো জার্মানিতে হইতো বা ফ্রান্সে হইতো, তাহলে স্যালারি দিতে হইতো তাদের অনেক টাকা, তাদের যে কোস্টিং আছে এটা ডবল 2 গুণ 3 গুণ বেড়ে যেত। তো এইসব নানা চিন্তা ভাবনা করেই কিন্তু তারা আসলে এই থার্ড কান্ট্রিগুলোতে ফ্যাক্টরি করে, এবং আমাদের মতো লোকদেরকে, আমাদের মতো যে ইন্টারকন্টিনেন্টাল যে দেশগুলো আছে আমাদের, এইসব দেশ থেকে আমাদের লোকগুলো নেয় স্বল্প টাকায়, শ্রম কিনা যেটা আর কি। তো এগুলো একটু মাথায় রাখেন। এই যে বড় বড় দেশগুলোতে আপনি চাইলেও যেতে পারবেন না সহসা, এগুলো নাই ভাই, সিস্টেম নাই। খামাখা একজনের দালাল আপনার লোভ দেখাইলে আর আপনি পড়ে গেলেন। আল্লাহ তো বিবেক দিছে না, এটা একটু খাটাবেন। তো যাই হোক, অনেক কথা বলে ফেলছি, উল্টা সিধা রাগ হয়ে গেছি। রাগ মাফ করবেন, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে বাস্তবতা বুঝাইতে হলে অনেক সময় বলে যে আঙ্গুল দিয়ে বুঝাই দেওয়া হোক। তো আসছি হলে আড্ডা দেওয়ার জন্য, আর কথা বলতে বলতে আমার মুখে ফেনা চলে আসছে। তো সবাই ভালো থাকবেন। অনেক দীর্ঘ লাইভ হয়ে গেল, প্রায় 26 মিনিটের মতো হয়ে গেছে, 26-27 মিনিটের মতো হয়ে গেছে। এখনকার মতো বিদায় নিব, কারণ ইউরোপ আপডেটে আবার রাতে আসবো, গল্প করবো। ওইখানে শুধু গল্প হবে, আপনারা প্রশ্ন করবেন, উত্তর দেবো, প্রাসঙ্গিক কথা বলবেন ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। এশার নামাজের আজান হয়েছে, নামাজ পড়বেন ভাই এখন। অথবা জুনের ক্রোয়েশিয়ার হোটেল রেস্টুরেন্টের ফর্মেটে আসলে বিশেষ সম্ভাবনা হতে পারে ভাই। অবশ্যই হবে, হবে না কেন? লোক লাগবে না তাদের? পারমিট দিবে, লোক তো অবশ্যই লাগবে ইনশাল্লাহ, সমস্যা নেই। তবে সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আর যে স্বপ্ন নিয়ে আছেন সেই স্বপ্ন বুকে লালন করুন, ধৈর্য ধরুন, সবর করুন, আল্লাহ পাকের কাছে চাইবেন, আল্লাহ পাক ফলাফল দিবেন ইনশাআল্লাহ। আমাদের নেপালে, ইন্ডিয়াতে, বাংলাদেশে যারা পারমিটের জন্য ওয়েট করছেন, যারা ভিসার জন্য ওয়েট করছেন, তাদের সকলের মনের কামনা আল্লাহ পূরণ করুক। এবং যারা ভিসা পাননি, রিজেক্ট হয়েছেন, তাদের জন্য অনেক অনেক সমবেদনা জানাচ্ছি। সবাই সবার জন্য দোয়া করবো, আল্লাহ সবার মনের আশা পূরণ করুক, এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি। এবং যাওয়ার আগে বলছি, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।